নমস্কার বন্ধুরা, আজ মহালয়া। দেবীপক্ষের আগমনের শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব আমি শুরু করছি। শুভবিবাহের আজকের পর্বে আমরা দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে সুধা ইমনের দিকে তাকিয়ে ভেবেই চলেছে যে ব্যাপারটা কি, মিস্টার বসু মল্লিক আর ইমনের মধ্যে এমন কি সম্পর্ক আছে যার জন্য ইমনের এত জোর। ইমন বলে, কি হলো সুধা, এরকমভাবে ক্লুলেসের মতো তাকিয়ে দেখছো কি? উজ্জ্বল তার বউয়ের কাছে যায়, জ্যোৎস্নার কাছে, বলে কি ব্যাপার বলো তো বউ, শালাবাবু এরকমভাবে মুখ ফ্যাকাশে করে দাঁড়িয়ে আছে, সত্যি কি সুধাকে ইমনের ব্যাপারে কিছু জানায়নি নাকি বলো তো? জ্যোৎস্না তো উজ্জ্বলকে কিছু বলে না, বড় বড় চোখ করে তাকিয়ে থাকে। এদিকে অনিমেষ আর সমুদ্র এক কথা বলছে। সমুদ্র বলে, কি ব্যাপার বলতো অনিমেষ, দাদাভাইকে কিছু জানায়নি নাকি? অনিমেষ তখন বলে, তাহলে এভাবে দাদাভাই কি করবে, কিভাবে ম্যানেজ দেবে? ইমন বলে, আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি, আমি হলাম তেজের। তেজ তখন বলে, বন্ধু, বলে যে খুব পুরনো বন্ধু। সুধা মনে মনে ভাবে, ইমন ম্যাডাম কি শুধুই বন্ধু? যদি তাই হতো তাহলে উনিও ওনাকে বিয়ে করতে চেয়েছিলেন কেন আমার বিয়ের দিনে? ইমন বলে, শুধু বন্ধু নয়, ভেরি ভেরি ক্লোজ ফ্রেন্ড। তখন ঝিনুক বলে, ও আচ্ছা, ওই জন্য ভাবি ইমন ম্যাডামের এই বাড়িতে এত যাওয়া আসা কেন? জামাইবাবু, আমি তোমাকে একটা কথা বলি, কিছু মনে করো না, তোমার এই বন্ধু সঙ্গটা না একদম দু চারটে বন্ধু থাকার থেকে না 200-400টা শত্রু থাকা অনেক ভালো, মানে এরকম বন্ধু আর কি। ইমন তো রেগে যায়, বলে, কি বললে তুমি? তেজকে না আমার থেকে বেটার কেউ কোনোদিনও চেয়ার করতে পারিনি আর পারবেও না। ইমন বলে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে চেয়ার করবো বলে বারবার করে তেজের হাতে সুতোটা নিজের হাতে নিয়ে নেয়। তেজ বিরক্তি বোধ করে কিন্তু কিছু বলে না। তরিতা মনে মনে বলে, এবার দেখি বৌদি তুমি কিভাবে পাল্লা দাও ইমনের সাথে, আমিও দেখবো। জোৎস্না সুধার পাশে যায়, বলে, এই বাড়ির মেয়ে বউরাও কোনো নিয়ম মানবে না, তারা নিজের ইচ্ছে মতো বাঁচবে। সুধার নজর তো তেজের দিকে। তেজ মনে মনে বলে, আপনি মনে মনে জ্বলছেন, ফুঁসছেন আপনি, এটাই ঠিক হয়েছে, এবার দেখান দেখি ইগো। এদিকে তো ঠাম্মি খুব বকাবকি করছে, কেন রান্না হয়নি, ব্যাপারটা কি, কেন রান্না হয়নি শুনি? এই বাড়িতে রান্না হবে কি হবে না সেটা সুধা বলার কি? তুমি কি এবার থেকে ওই সুধার খিদমত খাটবে নাকি? শিলা ওর কথাই চলবে? তখন আমতা আমতা করতে থাকে শিলা। তখন ঠাম্মি বলে, তুমি শুধু কাজে ফাঁকি দেওয়ার একটা বাহানা পেয়েছো, তাই ওই সুধার কথাই হাত পা গুটিয়ে বসেছিলে। তোমাকে আমি জল খাওয়ার বানানোর দায়িত্ব দিয়েছিলাম কিনা, কিন্তু তুমি বাইরে ওই সুধার কথাই বাগানে চলে গেলে। শিলা বলে, বৌমনি বাইরের মেয়ে কবে থেকে হয়ে গেল কর্তামা? তখন ঠাম্মি বলে, একদম বাজে কথা বলবে না। আর মেজো বৌমা তরিতা কোথায়, তার তো আজকে সবটা করার কথা ছিল। শিলা বলে, আসলে বড় বৌমনি ছোট বৌমনিকেও রান্না করতে বারণ করে দিয়ে। ঠাম্মি তখন দাদুকে বলে, দেখলেন তো আপনি, এতক্ষণ ধরে তো ওই মেয়ের খুব গুণগান করছিলে, এখন দেখতে পেলে তো ওই মেয়ের কত গুণ আর কত দুঃসাহস। আমার কথার বাইরে গিয়ে তিনি সবাইকে হুকুম করছেন, আর এদিকে মেজো কাকাও তার বাবা মানে দাদুর মাথা খায় আর নিজে ধিঙ্গিপনা করে ওই বাগানে গিয়ে ছেলেদের সাথে ঘুরে ওড়াচ্ছেন। ছি ছি ছি, বসু মল্লিক পরিবারের কোনো মান থাকলো না। ছোটকা বলে, আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে, সুধা এরকম দায়িত্ব জ্ঞানহীন আচরণ করতেই পারে না। মেজমা আর তেজের মাও একই কথা বলে। তেজের মা বলে, আমার মনে নিশ্চয়ই ও কিছু বানিয়ে রেখেছে। মেজমা বলে, আমি এক্ষুনি গিয়ে দেখছি। তখন বলে, হ্যাঁ দেখ তো। এদিকে মেজমা রান্নাঘরে যেতেই অবাক, বলে, দিদিভাই এদিকে এসো এসো, একবার এসো। ঠাম্মি বলে, কি হয়েছেটা কি? তারা চলে আসে, সবাই তখন দেখার জন্য চলে আসে। এসে দেখে যে রান্না পুজোর আয়োজন করা হয়েছে, সেখানে আলপনা আঁকা, স্টোভ রাখা, সমস্ত রান্না গুছিয়ে করে রাখা। সবাই দেখে তো অবাক হয়ে যায়, মনে মনে খুব খুশি হয়। এদিকে সুধা তো তেজের দিকে তাকিয়ে থাকে। ঝিনুক এসে বলে, কি করছিস সামলা, এইভাবে জামাইবাবুর দিকে তাকিয়ে থাকলে তো ঘুড়িটা কেটে যাবে। বলে, না ঝিনুক, আজকে আমাদের ঘুড়ি কাটবে না, যারা অহেতুক অহংবোধে না কুচু করে রাখে তাদেরই ঘুড়ি কাটবে। এদিকে দেখা যাচ্ছে অনিমেষ, আর এদিকে দেখা যাচ্ছে সুধা খুব করে ঘুড়ি ওড়াচ্ছে। শেষ পর্যন্ত ছেলেদের ঘুড়ি কেটে দেয় সুধারা, আর হই হই করে ওঠে। তা অনিমেষকে বলে, তুমি কি গো, দিলে তো হারিয়ে। সুধা বলে, মেয়েদেরও তেজ আছে, এটা একজন ভালো করে বুঝে গেল। তারপর ঝিনুককে লাটাইটা ধরিয়ে দিয়ে যেই সুধা যেতে যায়, অমনি তেজের সাথে ধাক্কা লাগে। ধাক্কা খেয়ে দুজনের মুখোমুখি হয়ে যায়। তেজ বলে, একটা ঘুড়ি কেটে ভাববেন না যে আমরা হেরে যাব, আমাকে চ্যালেঞ্জ করে কিন্তু ভুল করেছেন আপনি। ভুল সেটা আমি জানি না, তবে আপনার ঘুড়ি ওড়ানোতে কোনো মন ছিল না, সেই জন্য ঘুড়িটা কেটে গেছে, আপনার মন আপনার বন্ধুর দিকে ছিল। তেজ বলে, আপনার তো ভালোই হয়েছে, আপনি আমাকে ছোবেন না, আমাকে আমার কাছাকাছি আসবেন না, আপনার তো অনেক মঙ্গলই হয়েছে। এরপরে তেজ আর সুধার মাঝখানে ইমন চলে আসে ইচ্ছে করে, আর তেজের হাতটা ধরে বলে, আজ আমি তোমাকে কিছুতেই হারতে দেব না তেজ। সুধা দেখে অবাক হয়, তেজ চুপ করে থাকে। ঠাম্মি বলে, এসব কি? তখন শিলা বলে, আজ তো মনসা পুজো, তাই জন্য সমস্ত অ্যারেঞ্জমেন্ট বৌমনি করে রেখেছে, আর বলেছে যে বাড়ির গিন্নি এই পুজো করবে, তাই আপনি এই পুজো শুরু করলে তারপরেই সবার পাতে খাবার পড়বে। এইটাই তো আমি এতক্ষণ ধরে বলার চেষ্টা করছিলাম। দাদু তখন বলে, এত কম সময়ের মধ্যে এত আয়োজন, সত্যি সুধা করেছে এসব? তেজের মা বলে, আমাদের বাড়িতে তো কবে এসব উঠেই গেছে, তবে সুধা যে এত কিছু করেছে, মেজমা বলে এটা সত্যিই অবিশ্বাস্যকর। তখন
সুধার গুণের তারিফ সুধার শ্বশুরমশাইও করতে থাকে। তেজের বাবা বলে, আমাদের বৌমা গুণে একদম সরস্বতী, বলবন্তী। তখন তেজের মা বলে, আমার নাম শ্রীমন্তী। তখন তেজের বাবা বলে, ওই হলো একটা আর কি। মেন কথা এটা হলো যে আমাদের বড় বৌমা ওই লক্ষ্মী সরস্বতী সব কিছু একদম মিলেমিশে তৈরি হয়েছে। আহা, কতদিন বাদে এই বাড়িতে রান্না পুজো হচ্ছে, পাতে ইলিশ পড়বে। ও বাবা, ইলিশের তো এখন অনেক দাম। তবে পুজোর দিনে একবার খাওয়া যেতেই পারে, 1 পিস করে খেতে কোনো অসুবিধে নেই। ছোটকা বলে, ঠিক বলেছো দাদা, এই সঙ্গে পান্তা আর ইলিশ, ও সেই মজা। দাদু বলে, এত সব আয়োজন দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমার মাও ঠিক এইভাবেই রান্না পুজো করতো। ভোরবেলা উঠে সমস্ত ঘর বাড়ি পরিষ্কার করে ঠিক এইভাবেই পুজো করতো। ভোরবেলা উঠে পাকের ঘর নিকিয়ে ঠিক এইরকম আলপনা দিয়ে পুজো করতো। ঠাম্মি তখন বলে, এই নিয়ম বন্ধ করতে কিন্তু আমি বাধ্য হয়েছিলাম, এতে কিন্তু আমার কোনো দোষ ছিল না। একা হাতে এতগুলো ছেলে মেয়ে সামলে, এত বড় ব্যবসা সামলে আমি আর এত কিছু সামলে উঠতে পারতাম না। এই বিশ্বকর্মা পুজোয় ফ্যাক্টরির এত লোকের জন্য আমাকে একা হাতে রান্না করতে হতো। সেসব কিছু তো তারিফ আপনারা করবেন না। আর এখন ওই মেয়ে এসে যে সামান্য কটা নিয়ম করছে তার তারিফ করতে আপনারা একদম আনন্দে আটখানা হয়ে যাচ্ছেন। তেজের বাবা বলে, রাগ করছো কেন? দেখো, সুধা যেটা করেছে বাড়ির মঙ্গলের জন্যই তো করেছে। মেজমা বলে, দেখুন মা, সুধা কিন্তু নিজে হাতে সবটা জোগাড় করে আপনার জন্য রেখে গেছে। ছোটকা বলে, মা, এবার থেকে না হয় রান্না পুজোটা আবার নতুন করে শুরু করলে তাতে কি হয়েছে? মনে মনে ঠাম্মি বলে, সুধার গোছানো এই রান্না পুজোর একটা জিনিসও আমি হাত দেবো না। দাদু বলে, বুঝেছি, এই পুজো তুমি করবে না। বড় বৌমা তেজের মাকে বলে, এই পুজো তুমি করবে। হ্যাঁ, আমি বলছি তুমি করবে। ঠাম্মি তখন সেখান থেকে চলে যায় আর যেতে যেতে বলে, এতদিন ধরে এই সংসারের রাশ আমার হাতে ছিল, আমি আমার নিজের হাতে রেখেছিলাম, আর এখন এই মেয়ে এসে সমস্ত নিয়মের বাঁধন আমার হাত থেকে আলগা করে দিচ্ছে, এই আমি কিছুতেই সহ্য করব না। এদিকে তো দেখা যাচ্ছে বড় মাই পুজো শুরু করে দিয়েছে। ঝিনুক তখন সুধাকে এসে বলে, তুই চিন্তা করিস না, ভেতরে পুজো শুরু হয়ে গেছে। সুধা তো খুব আনন্দ পায়। আর এদিকে ঠাম্মি বলে, এত তাড়াতাড়ি আমার হাত থেকে আমি সব কিছু যেতে দেবো না, আমাকে কিছু একটা করতেই হবে। এদিকে দেখা যাচ্ছে সবাই নাচ গান করে আনন্দ করে ঘুড়ি ওড়াচ্ছে। জ্যোৎস্না তো ঘুড়ি ওড়াতে ওড়াতে স্বপ্নে সুতীর্থকেই দেখছে। ফাইনালি জ্যোৎস্নার ঘুড়িটা কেটেই যায়। এবার ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতার একদম শেষ পর্ব শুরু হয়ে গেছে। তেজ বলে, মজাটা তো এবার হবে। এরপরে তো সুধার বানানো সেই পান্তা ভাত আর বাকি তরকারি দিয়ে সবাই আরাম করে ভাত খেতে থাকে, খুব স্বাদ লাগে তাদের। বলে যে একবার রান্না পুজো যখন শুরু হয়েছে তখন এটা চলতেই থাকবে। ছোটকা বলে বাইরে ঘুড়ি ওড়াচ্ছে না, ওতেও দেখবে ওই জিতেছে। সুধার শাশুড়ি মা আর মেজমা তো খুব খুশি হয় শুনে। এদিকে ঝিনুক ইমনের কাছে গিয়ে বলে, আমার দিদি জামাইবাবুর যদি কোনো ক্ষতি করার চেষ্টা করেছো তাহলে এই ঝিনুক তোমার হালুয়া টাইট করে দেবে। এরপরে তো ইমন মনে মনে আবার ফোন দিয়ে আটতে থাকে সুধার বিরুদ্ধে। যাচ্ছে গোলাপের গাছের পাতা, মানে গোলাপের গাছের ডাল ছিঁড়েছে ইমন, আর বলে, এবার দেখো আমি কি করি, এভাবে কাটা দিয়ে কাটা তুলি। এরপরে ইমন এসে সুধার ব্লাউজে গোলাপের কাটার গাছটা মানে ঢুকিয়ে দেয়, গুজে দেয়। সুধা তো চিৎকার করে ওঠে, গোলাপের কাঁটা তার পিঠে ফুটে যায়। তখন তেজ বলে, কি হলো সুধা? তেজ গিয়ে তখন সেই গাছটা সুধার পিঠ থেকে বের করে দেয়। কাঁটা ফুটে গেছে, রক্ত বেরোচ্ছে। এরপরে সুধার ব্যথা জায়গাটাতে রক্ত বেরোচ্ছে, সেটাকে পরিষ্কার করতে গেলে সুধা সরে যায় আর দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। তেজ মনে মনে বলতে থাকে, আজকে হেরে গিয়েও আমার মনে কোনো দুঃখ হয়নি সুধা, আপনি বারবার জিতে যান, এটাই আমি চাই। সুধা মনে মনে বলে, না না, ঠাম্মির নিয়ম আমি ততদিন ভাঙবো না যতদিন না আমি প্রমাণ করতে পারছি যে আমিই ঠিক, মনে মনে বলতে থাকে সুধা। এদিকে দেখা যাচ্ছে বাড়ির ছোটরা সবাই তেজ আর সুধার দিকে এতক্ষণ তাকিয়েই ছিল, সবাই ওদের মজা নিচ্ছিল, সবাই হো হো করে হেসে ওঠে। সুধা তখন তেজের সামনে থেকে চলে যায়। সুধা যেতেই ইমন আসে, বলে, তেজ তুমি কি বুঝতে পারছো না, সুধা শুধু তোমার বউ হতে চেয়েছিল, তোমার স্ত্রী নয়। ও শুধু তোমার টাকা পয়সা ধন দৌলত এগুলোকেই ভালোবাসে, আর তোমাকে নয়। তুমি বুঝেও কি বোঝো না নাকি? তেজ তখন কিছু বলতে গিয়েও বলে না, ইমনের পেছনে সে তার মুখ খরচ করে না, সে সেখান থেকে হেসে বেরিয়ে যায়। এদিকে জ্যোৎস্না ফোন করছে সুতীর্থকে, সে তো পালানোর প্ল্যান করেছে। এদিকে সবার জল তেষ্টা পেয়েছে, সুধা তখন সবার জন্য জল নিয়ে আসে। জ্যোৎস্না যে সুতীর্থর অপেক্ষা করছে সে চুপ করে বেরিয়েও যায়, সেটা সুধা লক্ষ্য করে। মনে মনে বলে, দিদিভাই ওদিকে কোথায় যাচ্ছে? সুধাও পিছু নেয় জ্যোৎস্নার। এদিকে ইমনও দেখে নেয় সুধা, বলে, সুধা ওদিকে যাচ্ছে কেন? তখন ইমনও পিছু নেয় সুধা। তরিতাও লক্ষ্য করে ব্যাপারটা, বলে, তোর কপালটাই খারাপ রে তরিতা, জীবনে যা যা চাইবি কিচ্ছু পাবি। এদিকে দেখা যাচ্ছে শিলা টিফিন বক্সে করে কি একটা যেন চুপ করে নিয়ে যাচ্ছে, চুপ করে নিয়ে চলেও গেল। তরিতা লক্ষ্য করে, বলে, কি ব্যাপার, শিলা কি চুরি করে নিয়ে গেল টিফিন বক্সে করে? চুরি করে নিয়ে গেল জন্য। সুতীর্থ বলে, আমি অনেক রিস্ক নিয়ে আজকে তোমার সাথে দেখা করতে এসেছি, আমি তোমাকে লাস্ট অনেক দিন ধরে একটাই কথা বোঝাবার চেষ্টা করছি, সেটা কিছুতেই বুঝতে পারছো না। তুমি হয়তো তোমার স্বামীকে ভালোবাসো না, কিন্তু তোমার স্বামী তোমাকে ভালোবাসে। জ্যোৎস্না বলে, আমি ওর ভালোবাসার পরোয়া করি না। সুতীর্থ বলে, কিন্তু আমি পরোয়া করি, আমি চাই না যে আমার জন্য কারো ঘর ভাঙুক।
জ্যোৎস্না বলে, প্লিজ এইভাবে তুমি বলো না, আর তো শুধু আজকের দিনটা, তারপরে আমরা দুজন এক হব। আজকে রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়বে আমি একদম রেডি থাকবো, ঠিক রাত 11:30টায় বড় রাস্তার মোড়ে আমি তোমার জন্য অপেক্ষা করব। সুতীর্থ বলে, কিন্তু আমার ক্যারিয়ারটাই আমার কাছে এখন বেশি ইম্পর্টেন্ট, সামনে আমার একটা অ্যালবাম বেরোনোর কথা, কিন্তু আমার ফাইন্যান্সে ব্যাকআউট করেছে। জ্যোৎস্না বলে, সুতীর্থ এই সমস্যা তুমি একদম চিন্তা করো না, আমি আছি তো, সবটা সলভ করে দেবো। আমার যা যা গয়না আছে আর ঠাম্মি যা যা প্রপার্টি আমার নামে করে দিয়েছে, আমি তার সমস্ত কাগজ আজকে নিয়ে আসবো। আচ্ছা সুতীর্থ, আমার যা কিছু সেগুলো তো সব তোমার? সুতীর্থ বলে, তুমি সত্যি বলছো? তখন সুধা বলে, দিদিভাই এটা কি করতে চলেছে, নিজের বাড়ির সমস্ত প্রপার্টি গয়নাগাটি সব দিয়ে দেবে বলছে, সমস্ত কিছু নিয়ে জামাইবাবুকে ছেড়ে পালিয়ে যাবে? আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্ব নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, টাটা।